ওকে, আমাদের এখানে শেষ হয়েছিল দুইটা কর্মধারয় সমাস, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত কর্মধারয়। এই দুইটা কর্মধারয় শেষ হয়েছিল। এবার আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে রূপক কর্মধারয়। রূপক কর্মধারয়। এখন বিষয়টা হচ্ছে যে কর্মধারয় মানে কি থাকবে, বিষয়টা তুলনা বোঝাবে। ঠিক রূপক কর্মধারয় ঠিক তুলনা বোঝাবে। তুলনাটা কি ধরনের তুলনা হতে পারে? অসম্ভব তুলনা বোঝাবে। ঠিক আছে, ওকে। তো রূপক কর্মধারয় কাকে বলা হচ্ছে? রূপক কর্মধারয়তে বলা হচ্ছে কি রূপ শব্দ লোপ পেয়ে, রূপ শব্দ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস গঠিত হয়, যে কর্মধারয় সমাস গঠিত হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। ওকে, রূপ শব্দ লোপ পেয়ে যে কর্মধারয় সমাসটা গঠিত হয় তাকে বলা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। কোথায় থেকে রূপ শব্দটা লোপ পাবে? ব্যাস বাক্য থেকে। অর্থাৎ ব্যাস বাক্যে রূপ শব্দ থাকবে, সেই ব্যাস বাক্যতে রূপ শব্দটা লোপ পাবে। লোপ পাওয়া মানে কি? উঠে যাওয়া বা বাদ পড়ে যাওয়া, সেটাই হচ্ছে লোপ পাওয়া। তো রূপ শব্দ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ ধরো যে তাহলে এটার ব্যাস বাক্যে কি ব্যবহার হবে? ব্যাস বাক্য করার সময় কি বাক্যের মাঝে রূপ শব্দ ব্যবহৃত হবে। বাক্যের মাঝে রূপ শব্দ ব্যবহৃত হবে। এটার ব্যাস বাক্য করার সময় কি হবে? বাক্যের মাঝে রূপ শব্দ ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমরা একটু উদাহরণে যাই। ধরো বলা হচ্ছে কি মন মাঝি, বলা হলো কি মন মাঝি বলা হলো। তাহলে মন মাঝি দেখলে কি হবে? খুব সহজেই বোঝা যাচ্ছে মন মাঝিটা হচ্ছে কি মন রূপ মাঝি। কারণ একটা জিনিস দেখো, এটা দ্বারা কি তুলনা বোঝাচ্ছে না? মনের সাথে মাঝি তুলনা করছে। ঠিক আছে, মন মাঝি, তাহলে বিষয়টা হচ্ছে মন রূপ মাঝি। এখন বিষয়টা হচ্ছে তাহলে এটা কেমন করে বুঝলাম আমরা এটা রূপক কর্মধারয় সমাস হয়েছে? এই যে দেখো ব্যাস বাক্যের ভিতরে কি আছে? রূপ শব্দটা ব্যাস বাক্যের ভিতরে আছে, কিন্তু সমস্ত পদের ভিতরে কি রূপ শব্দটা আছে? নাই। তার মানে সমাসটা কোনটা? সমাসটা হচ্ছে এইটা। তাহলে কি রূপ শব্দটা লোপ পেয়ে যে সমাসটা গঠিত হয় সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কিন্তু ভাই বিষয়টা হচ্ছে আমরা কেমন করে বুঝবো যে এটা রূপকই হবে? মানে মন মাঝি এতটুকু দেখে কেমন করে বুঝবো যে এটা রূপক হবে? কারণ এখন নয় বুঝতে পারছি কেন? কারণ আমি এখন রূপক কর্মধারয় করছি, আর রূপক কর্মধারয় করছি মানে কি উদাহরণ হিসেবে তো রূপক কর্মধারয়ের উদাহরণটাই দিব, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু আমরা আসলে মন মাঝি এটা দেখে কেমন করে বুঝবো যে এটা মন রূপ মাঝি হবে? এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। কারণ আমাদের যদি পরীক্ষার হলে ব্যাস বাক্য থাকতো যে মন রূপ মাঝি এটি কোন সমাস, তাহলে না আমরা খুব সহজেই বুঝতে পারতাম যে ব্যাস বাক্যের ভিতরে যেহেতু রূপ শব্দ আছে তার মানে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। কিন্তু আমাদেরকে পরীক্ষার হলে প্রশ্নটা কিভাবে হবে? মন মাঝি কোন সমাস। তাহলে মন মাঝি এটা দেখে কি আমরা আসলে বুঝতে পারছি যে এটা মনরূপ মাঝিই হবে? এটা তো মনের ন্যায় মাঝিও হইতে পারে, কেন আমরা সেটা মনের ন্যায় মাঝি দিলাম না? তো উপমান বা উপমিত করতে পারতাম, কিন্তু কেন সেটা করি নাই? বিষয়টা দেখো, আমরা কিন্তু একে স্পেসিফাই মনরূপ মাঝিটাই করেছি। কারণ করার পিছনে কারণ হচ্ছে আমরা যেহেতু এখন রূপক কর্মধারয় করছি, উদাহরণ হিসেবে ওইটাই দিব, সেজন্য এটা করেছি। কিন্তু এটা শিখতে হবে যে তুমি সমস্ত পদ থেকে কেমন করে বুঝবা যে এটা মনরূপ মাঝি হবে। কথা কি আমার বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি যে রূপ শব্দটা লোপ পেয়েছে, রূপ শব্দটা লোপ পেয়ে সমাসটা গঠিত হয়েছে, সেজন্য এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কিন্তু ঘটনা হচ্ছে তুমি মন মাঝিটা দেখে কেমন করে, তুমি তো ব্যাস বাক্য এটা মুখস্থ করো নাই। ধরো যে তুমি ব্যাস বাক্য জানো না, তুমি শুধুমাত্র জানো কি মন মাঝি এসছে, মন মাঝিটা কোন সমাস হবে এটা তোমাকে চিনতে হবে। কি দেখে? মন মাঝি দেখে। কারণ তুমি মন মাঝি দেখে মন রূপ মাঝি না করে তুমি যদি মনের ন্যায় মাঝি করতা, তাহলে তুমি কি হইতো? উপমান বা উপমিত হইতো না। কিন্তু তুমি এখানে মনের ন্যায় মাঝি না করে তুমি শুধুমাত্র রূপটা স্পেসিফিক এটাই কেন দিলা? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এটার পিছনে তো যুক্তি আছে, তাই না? তার মানে আমাদেরকে আসলে বিষয়টা কি সমস্ত পদ, যেটা এটা হচ্ছে কি সমস্ত পদ। তার মানে এই সমস্ত পদটা দেখে কি করতে হবে? আমাদেরকে সমাসটা চিনতে হবে। সমাস যদি আমরা চিনতে পারি, যদি ধরো যে আমরা মন মাঝি দেখে আমরা চিনতে পারলাম যে এটা রূপক হবে, তাহলে যেহেতু রূপক হবে, রূপকের ব্যাস বাক্য কিভাবে আমরা তৈরি করবো? এই যে রূপকের ব্যাস বাক্য তৈরি করার বুদ্ধি, ব্যাস বাক্য কি বাক্যের মাঝে রূপ শব্দ লাগাই দিলে তো সেটা কমপ্লিট। ঠিক আছে, ধরো তোমাকে বলা হইল বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে দেখো এই বিষাদ সিন্ধু এটা কোন সমাস হবে? তোমাকে যদি প্রশ্ন করা হয় বিষাদ সিন্ধু কোন সমাস, একটু কমেন্ট করো তো, বিষাদ সিন্ধু কোন সমাস? একটু প্রশ্ন দেখতে চাই যে বিষাদ সিন্ধু কোন সমাস?
স্টারজান ঠিক এই প্রশ্নটাই ছিল। মানে আমার কথা হচ্ছে তোমরা হ্যাঁ একজন বলছো রূপক কর্মধারয় সমাস, হ্যাঁ অবশ্যই রূপক কর্মধারয় সমাসই হবে বিষাদ সিন্ধু। এখন বিষয়টা হচ্ছে কেন রূপক কর্মধারয় হলো এই জিনিসটা আমার প্রশ্ন। রূপক সমাস মানে রূপক কর্মধারয় সমাস, ওকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিষাদ সিন্ধুটা কেন রূপক কর্মধারয় সমাস এলো, এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ এটা দেখে কি রূপক কর্মধারয় বোঝার কোনো বুদ্ধি আছে? সবাই উত্তর করছে রূপক রূপক রূপক। সাকিবুল ইসলাম জুনায়েদ সেটা জানি না ভাই, মানে কেন রূপক হইলো সেটা জানি না। সবাই রূপক কমেন্ট করছে, ওকে। রূপক কমেন্ট করার কারণ কি? কারণ আমি এখন যেহেতু রূপক কর্মধারাই করাচ্ছি, তার মানে তো উদাহরণ হিসেবে রূপক কর্মধারাই দিব, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একজন বলেছে উপমিত কর্মধারাই। সঞ্জিত গোস্বামী বুঝার তো বুদ্ধি নাই। আসলে বিষয়টা হচ্ছে বুঝার যে বুদ্ধি নাই, আসলে বুঝার কোনো বুদ্ধি নাই, এটা আসলে আমাদের ভুল কথা। আসলে ভুলটা কথা কেন? কারণ আমাদের মস্তিষ্কটা পচে গেছে। কীভাবে পচে গেছে? এই যে বই নির্ভর হয়ে পুরোপুরি। কেমন? কারণ আমরা আসলে সারা জীবন মুখস্থ করে করে সমাজটা শিখেছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। কিন্তু এই যে মুখস্থ করে করে সমাজ শেখার ফলটাই হচ্ছে তুমি পরীক্ষার হলে যদি কমন না পাও তাহলে তুমি সেটার উত্তর করতে পারবা না। তাহলে উত্তর করতে না পারলে তোমার এক মার্ক কাটা। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো, সমাজের মতো একটা সহজ টপিক্স থেকে তোমাকে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা তোমার মুখস্থের ভিতরে তুমি কমন পাও নাই, তার মানে কি তুমি এক মার্ক ওখান থেকে পাবা না। আর বিশ্ববিদ্যালয়ে এক মার্ক তুমি পিছিয়ে যাওয়া মানে কি? একটা স্টুডেন্টে তুমি 2 মার্ক পিছিয়ে গেলা। সে যদি তোমার তো ওই এমসিকিউটা যদি ঠিক করে, তার মানে কি তোমার থেকে 2টা মার্ক বেশি ঠিক করলে তুমি তার উপরে যাইতে পারবা। এটা তো স্বাভাবিক। এত তো সহজে পড়াশোনা হয় না, ঠিক আছে না? একটা জিনিস লক্ষ্য করো, আমাদেরকে এখন থেকে এই যে মুখস্থের প্রবণতাটা ছেড়ে দিতে হবে। যারা বলেছে যে সমাসের শিখতে হইলে ব্যাস বাক্য মুখস্থ করো, ব্যাস বাক্য মুখস্থ করো, ওইসব মানুষ থেকে দূরে থাকো, ওইসব মানুষ থেকে দূরে থাকো। সমাস শিখতে গেলে ব্যাস বাক্য মুখস্থ করা যাবে না। যেটা 2-1টা না করলেই নয় কোনো সমাসের ক্ষেত্রে, সেটাই শুধুমাত্র করবা। কারণ তুমি ভাই একাডেমিকের পরে যখন অ্যাডমিশনে যাবা, তখন তো তুমি ব্যাস বাক্য চোখের সামনে দেখবা না, বা তোমার ব্যাস বাক্য কোনো কাজেও লাগবে না। তুমি শুধুমাত্র কি কাজে থাকবে? এই যে বিষাদ সিন্ধু কোন সমাস, তার মানে কি বিষাদ সিন্ধু দেখে তোমাকে চিন্তা হবে এটা কোন সমাস হবে, ঠিক আছে? বিষয়টা আমরা যদি আর ব্যাস বাক্য করি, ধরো বিষাদ সিন্ধু যারা মুখস্থ করে বিষাদ সিন্ধু, তাহলে ব্যাস বাক্য কি? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। এখন বিষয়টা হচ্ছে ব্যাস বাক্যের মাঝখানে কি আছে? এই যে রূপ শব্দ আছে। ব্যাস বাক্যের মাঝখানে যেহেতু রূপ শব্দ আছে, আর এই সমস্ত পদে যেহেতু রূপ শব্দটা নাই, তার মানে যেটা হচ্ছে কোন সমাস হবে? রূপক কর্মধারয় সমাস। কারণ ব্যাস বাক্যের ভিতরে রূপ থাকা মানে সেটা রূপক কর্মধারয় সমাস। এটা মুখস্থ করে করে শেখা। কিন্তু বিষয়টা হচ্ছে আমি জানি না, আমি এটা ব্যাস বাক্য জানি না, কোনো প্রবলেম নাই, তারপরেও সমাসটা আমরা বের করতে পারবো বিষাদ সিন্ধু কোন সমাস হয়েছে, ঠিক আছে? সেই টেকনিকটা টেকনিকটা হচ্ছে অদৃশ্য বস্তু প্লাস হচ্ছে দৃশ্যমান বস্তু সমান সমান হচ্ছে রূপক কর্মধারয়। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি এর ব্যাস বাক্য মানে বাক্যের মাঝে রূপ লাগালে কাজ শেষ। এখন দেখো তাহলে কিভাবে চিনবা বললাম। চেনার বুদ্ধিটা হচ্ছে অদৃশ্য বস্তু প্লাস দৃশ্যমান বস্তু সমান সমান হচ্ছে রূপক কর্মধারয়। মানে কি? এটা অদৃশ্য বস্তু কোনটা হবে বলো তো? অদৃশ্যটা হবে পূর্বপদ। পূর্বপদ হচ্ছে কি? অদৃশ্য বস্তু। পরপদটা কি? দৃশ্যমান বস্তু। পূর্বপদটা হচ্ছে অদৃশ্যমান বস্তু, পরপদটা হচ্ছে দৃশ্যমান বস্তু। সমান সমান কি হবে? সমান সমান যে সমাসটা গঠিত হবে সেটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে ধরো বলা হচ্ছে এর আগে যেমন আমরা করলাম, যেমন কি দিলাম? মন মাঝি, মন মাঝি। তাহলে পূর্বপদ কি? পূর্বপদটা হচ্ছে মন। পরপদটা কি? পরপদটা হচ্ছে মাঝি। এখন তুমি দেখো মন মাঝি, মন কি দেখা যায় নাকি যায় না? অবশ্যই মন দেখা যায় না। মাঝি কি দেখা যায় নাকি যায় না? অবশ্যই মাঝি দেখা যায়। তাহলে কি পূর্বপদে কি আছে? মন। মন হচ্ছে কি? একটা অদৃশ্যমান বস্তু। আর মাঝিটা কি? একটা দৃশ্যমান বস্তু। তাহলে অদৃশ্যমান বস্তু প্লাস দৃশ্যমান বস্তু সমান সমান কোন সমাস হবে? রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে? অদৃশ্যমান বস্তু প্লাস হচ্ছে দৃশ্যমান বস্তু সমান সমান হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে যেহেতু মনটা হচ্ছে অদৃশ্য, মাঝিটা হচ্ছে দৃশ্য, তার মানে সমাসটা হবে রূপক কর্মধারয়। যেহেতু রূপক কর্মধারয় আমরা এবার চিনতে পেরেছি, তার মানে সমাসের ব্যাস বাক্য কি হবে? মন রূপ মাঝি, মন রূপ মাঝি।
ধরো বলা হচ্ছে দিল দরিয়া, দিল দরিয়া। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, দিল দরিয়া পূর্ব পদে কি আছে? পূর্ব পদে আছে দিল, পরপদে আছে দরিয়া। দরিয়া মানে হচ্ছে নদী বা সমুদ্র যে বিষয়টা। তাহলে দেখো এখন দিল, দিল মানে মন, এই মন কি দেখা যায়? কোনোদিনই মন দেখা যায় না, তার মানে মনটা হচ্ছে কি অদৃশ্যমান বস্তু। তাহলে দরিয়া দৃশ্যমান নাকি অদৃশ্যমান? অবশ্যই এটা দৃশ্যমান। দরিয়া মানে সাগর বা নদী যেটা বলো। তাহলে অদৃশ্যমান বস্তু প্লাস হচ্ছে কি দৃশ্যমান বস্তু সমান সমান সমাসটা কি? সমান সমান সমাসটা হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? যেহেতু রূপক কর্মধারয় এটা আমরা চিনতে পেরেছি, তাহলে ব্যাস বাক্যটা কি হবে? ব্যাস বাক্যটা হবে কি দিল রূপ দরিয়া। আর বাক্যের মাঝে শুধু রূপ লাগাই দিলে কমপ্লিট, দিল রূপ দরিয়া। আমার মনে হয় না যার কারো সমস্যা থাকার কথা। পূর্বপদে কি অদৃশ্য, পরপদটা হচ্ছে দৃশ্য, সমান সমান হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করতে পারো। কারণ রূপক কর্মধারা, উপমান কর্মধারা, উপমিত কর্মধারা এই তিনটা থেকে প্রশ্নের পরিমাণটা সব থেকে বেশি, রূপক থেকে আরও বেশি। এখন বিষয়টা হচ্ছে পরীক্ষার হলে আমরা এটা নিয়ে টেনশন করি, কিন্তু সব থেকে সহজ বিষয়টা হচ্ছে কি এই রূপক কর্মধারাটা সব থেকে বেশি সহজ। কারণ কি দেখলে সহজে চেনা যায়। তেমন এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছিল, এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল কি জ্ঞান বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, জ্ঞান বৃক্ষ, জ্ঞান কি চোখে দেখা যায়? কখনো চোখে দেখা যায় না, তার মানে কি হবে? সেটা হচ্ছে অদৃশ্যমান বস্তু। তাহলে বৃক্ষ কি চোখে দেখা যায়? অবশ্যই দেখা যায়। বৃক্ষ মানে কি গাছ, তাহলে অদৃশ্যমান বস্তু প্লাস হচ্ছে দৃশ্যমান বস্তু। মানে প্রশ্নটা ছিল নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? অপশানে ছিল বিভিন্ন কিছু, তাহলে উত্তরটা কি হবে? জ্ঞান বৃক্ষ হবে। এটাই তো স্বাভাবিক বিষয়টা, কারণ জ্ঞানটা চোখে দেখা যায় না, দৃশ্যটা এই বৃক্ষটা চোখে দেখা যায়। তার মানে যেহেতু রূপক কর্মধারয় ব্যাস বাক্য কি হবে? জ্ঞান রূপ বৃক্ষ। আমার মনে হয় না যে রূপক নেওয়ার কারো কোনো সমস্যা। সহপরাণ ভাইয়া সকল রূপক কর্মধারের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা যাব। ওকে, তাহলে ধরো যে এরকম যত যা আছে এখন তোমরা কিন্তু নিজেরাই পারবা। ধরো তোমাদেরকে যদি প্রশ্ন দেওয়া হয় বিদ্যাসাগর, বিদ্যাসাগর, সংসার সমুদ্র, সংসার সমুদ্র, বিদ্যাসাগর, সংসার সমুদ্র, এগুলো কোন সমাস হবে? সহজ এক কথায় উত্তর দাও। বিদ্যাসাগর, সংসার সমুদ্র, এগুলো কোন সমাস হবে? বিদ্যাসাগর, সংসার সমুদ্র কোন? বিদ্যারূপ সাগর রূপক। ওকে, কারণ কি খুব ইজিলি একটা প্রশ্ন দিয়েছি। বিদ্যাসাগর, দেখো তুমি আমরা যে পড়াশোনা করি, বিদ্যা অর্জন করি, বিদ্যাটাকে আমরা চোখে দেখতে পাই? কখনোই তো বিদ্যা চোখে দেখতে পাই না। যেহেতু দেখতে পাই না বিদ্যাটা, তার মানে কি বিদ্যা অদৃশ্যমান বস্তু। আর এই সাগরটা কি? সাগরটা দৃশ্যমান বস্তু। এই যে সংসার, সংসারটা কি? অদৃশ্যমান বস্তু। কারণ আমরা বাড়িঘর দেখতে পাই, কিন্তু এই যে স্বামী স্ত্রী যেটা সংসার করে সেটাকে আমরা দেখতে পাই, বলে যে স্বামী স্ত্রী সংসার করতেছে। তো সংসারটা কি আমরা চোখে দেখি? তারা কিভাবে সংসার করতেছে না করতেছে? সব কিছুই সংসারের অংশ, কিন্তু সংসারটা কি? ঠিক আছে না, সব কিছুই সংসারের অংশ, কিন্তু সংসারটা কি সেটা কিন্তু আমরা কখনোই চোখে দেখি না। তার মানে সংসারটা হচ্ছে অদৃশ্যমান বস্তু, সমুদ্রটা কি? দৃশ্যমান বস্তু। ঠিক আছে, তাহলে অদৃশ্য প্লাস দৃশ্য সমান সমান কি? রূপক। অদৃশ্য প্লাস দৃশ্য সমান সমান হচ্ছে রূপক। আর যেহেতু রূপক কর্মধারায় ব্যাস বাক্য কি হবে? বিদ্যাসাগর, মানে কি বিদ্যারূপ সাগর, সংসার সমুদ্র, সংসার রূপ সমুদ্র। এ হচ্ছে বিষয়। ওকে, এবার হচ্ছে ব্যতিক্রম কি? রূপকের একটা আছে ব্যতিক্রম, ঠিক আছে। এবং ব্যতিক্রম টেকনিক, এটাও টেকনিক, টেকনিক 2 ব্যতিক্রম টেকনিক। ব্যতিক্রম টেকনিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যদি সমস্ত পদের পূর্ব পদে, যদি সমস্ত পদের পূর্ব পদে দেহ শব্দ থাকে, তাহলে রূপক কর্মধারয় সমাস হবে। সমাস হবে, কিন্তু তখন দৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা বোঝাবে। অর্থাৎ তখন দৃশ্যমান প্লাস দৃশ্যমান সমান সমান রূপক কর্মধারয় হবে।
তাহলে দেখো কি বললাম আমি, যদি সমস্ত পদের পূর্ব পদে দেহ শব্দ থাকে, কি শব্দ থাকে? দেহ শব্দ থাকে। কারণ কি, দেহটা তো দেখা যায়, তাই না? যদি দেহ শব্দ থাকে তাহলে কি হবে? তাহলেও রূপক কর্মধারয় হবে। ভাবার কিছু নাই, সমস্ত পদের পূর্ব পদে যেহেতু দেহ শব্দ দেখেছি, সমাস হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ওকে, ডান। তারপরে কি বলা হচ্ছে? কিন্তু তখন ভাবতে পারো, ভাইয়া তো বলেছিল রূপক কর্মধারয় হইলে অদৃশ্য প্লাস দৃশ্য হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কি বলে দিচ্ছে আমি, দেখো যদি দেহ শব্দ থাকে তবে রূপক কর্মধারয় হবে বটে, কিন্তু কি হবে? তখন দৃশ্যমান প্লাস দৃশ্যমান হবে, তখন কিন্তু আর অদৃশ্যমান প্লাস দৃশ্যমান হবে না। তখন কি হবে? দৃশ্যমান প্লাস দৃশ্যমান হবে, সমান সমান হবে কি? রূপক কর্মধারয় সমাস। আশা করি আই হোপ ক্লিয়ার। ওকে, কেমন বলা হচ্ছে? ধরো বলা হলো দেহ ঘড়ি, দেহ ঘড়ি, ঠিক আছে? দেহ ঘড়ি, তাহলে পূর্ব পদে কি আছে? দেহ। পূর্ব পদে দেহ থাকলে আমাদের কি ভাবার দরকার আছে কোন সমাস হবে? পূর্ব পদে দেহ থাকা মানে সেই সমাসটা হবে কি? রূপক কর্মধারয় সমাস। তাহলে দেহ ঘড়ি ব্যাস বাক্য কি হবে? দেহ রূপ ঘড়ি, যেহেতু রূপক হয়েছে তার মানে ব্যাস বাক্যের রূপ লাগাইতে হবে। এখন দেখো, এখন ভাবতে পারো ভাইয়া বলেছিল কি অদৃশ্য প্লাস অদৃশ্য, কিন্তু আমি কি বলেছি? দেহ থাকলে কি হবে? দৃশ্যমান প্লাস দৃশ্যমান। তাহলে দেখো, দেহটা কি দেখা যায়? অবশ্যই দেখা যায়, তাহলে দৃশ্যমান। আর ঘড়িটা কি অবশ্যই দেখা যায় নাকি দেখা যায় না? অবশ্যই। এই যে ঘড়ি দেখা যায় তো নাকি, তার মানে ঘড়ি যেহেতু দেখা যায় তার মানে হচ্ছে দৃশ্যমান প্লাস দৃশ্যমান। তাহলে দেহ থাকার জন্য দৃশ্যমান প্লাস দৃশ্যমান বস্তুর তুলনা বোঝাবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দেহ ঘড়ি, দেহ কাণ্ড, ধরো দেহ পিঞ্জর, দেহ পিঞ্জর, যেটাই বলো না কেন, দেহ ঘড়ি, দেহ কাণ্ড, দেহ পিঞ্জর, অবশ্যই কি দৃশ্যমান বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনায় এদের ক্ষেত্রে বোঝাবে। কিন্তু সমাসটা হবে রূপক কর্মধারয় সমাস। তার মানে কি, সবসময় কিন্তু অদৃশ্য প্লাস দৃশ্যমান বললেই কিন্তু রূপক হবে না, দৃশ্যমান হইলেও দৃশ্যমান প্লাস দৃশ্যমানের ক্ষেত্রেও কিন্তু রূপক হবে। কিন্তু কখন হবে? যদি দেহ শব্দ থাকে তবে কিন্তু দৃশ্যমান প্লাস দৃশ্যমান সমান সমান রূপক কর্মধারয় সমাস হবে। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে দেহকাণ্ড কি হবে? দেহরূপ কাণ্ড, দেহ পিঞ্জর, দেহ পিঞ্জর, দেহরূপ পিঞ্জর। পিঞ্জর মানে কি? খাঁচা, খাঁচা তো দেখা যায়, দেহ তো অলওয়েজ দেখা যাচ্ছে। কাণ্ড মানে কি? কাণ্ড হচ্ছে কি? গাছের গোড়াকে বলা হচ্ছে এখানে। আরো অনেক কিছু হইতে পারে কাণ্ড বলতে, যদিও সেন্টেন্সগতভাবে এটার অর্থ পাবে। এক্সপ্লেন করেন। ওকে, আর একটু এক্সপ্লেন করি তাহলে। বললাম কি যে রূপক কর্মধারয় মানে অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা বোঝাবে, মানে পূর্বপদটা হবে অদৃশ্য বস্তু, পরপদটা হবে দৃশ্যমান বস্তু। কিন্তু একটার ব্যতিক্রম কি? যদি পূর্বপদে দেহ শব্দ আমরা দেখি, দেহ শব্দ দেখা মানে সমাসটা হবে রূপক কর্মধারয় সমাস। কিন্তু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম কি হবে? তখন দেহ শব্দ যদি থাকে অদৃশ্য বস্তু প্লাস দৃশ্যমান বস্তু হবে না, মানে তখন কি হবে? দৃশ্যমান বস্তু প্লাস দৃশ্যমান বস্তু হবে, মানে উভয় পদেই দৃশ্যমান হবে, তখন আর অদৃশ্য বস্তুটা হবে না। দ্যাটস ইট, এতটুকু। এখানে কোনো ঝামেলার কিছু নাই, সিম্পল বিষয় একটা। নূর জামাতুল আলহামদুলিল্লাহ, অনেক সহজ মনে হচ্ছে। ওকে, কারো স্ক্রিনশট দেওয়া থাকলে স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। আমরা পরের টপিক্সে যাব। পরের টপিক্স হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, মধ্য পদলোপী, লোপ পাওয়া মানে কি? উঠে যাওয়া বা হারিয়ে যাওয়া, এরকম বিষয়টা। ওকে, মধ্য মানে কি? মাঝের। পদ মানে কি? পদ। মাঝের পদ কি পাবে? লোপ পাবে, অর্থাৎ মাঝের পদটা উঠে গিয়ে যে সমাসটা গঠিত হবে সেটাই হচ্ছে কি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে আমরা বলতে পারি কি? মাঝের পদ, মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস গঠিত হয়, সমাস গঠিত হয় তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। তাহলে কি বলা হচ্ছে? মাঝের পদ লোপ পেয়ে
যে কর্মধারায় সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে কি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারায় সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যেমন আমরা উপমান উপমিত বা দিতে পারবো, কিন্তু সম্পূর্ণ ব্যাস বাক্যটা সেটা তো আমি তোমাদেরকে মুখস্থ করাই দিতে পারবো না। কিন্তু এটার ক্ষেত্রে তোমাদেরকে একটু ব্যাস বাক্যটা পড়তে হবে, যদিও 2 4 5টা 10টা এরকম পড়লে মোটামুটি কমন পাওয়া যায় এর ভিতরেই, ঠিক আছে। ওকে, তাহলে ধরো বললাম কি সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, তাহলে সমান সমান কি হবে, সহজ উত্তর হচ্ছে কি সাহিত্য সভা। সাহিত্য বিষয়ক সভা সমান সমান হচ্ছে কি সাহিত্য সভা। আর আমরা জানি কর্মধারায় মানে কোন পদের অর্থ প্রাধান্য পাবে, কর্মধারায় মানে হচ্ছে পরপদের অর্থটাই প্রাধান্য পাবে। আর মাঝের আর এখানে মধ্যপদলোপী কর্মধারা কি মাঝের পদটা কি হবে লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই তো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তাহলে বললাম যে আমি সাহিত্য সভাতে যাব, তাহলে আমি কি সাহিত্যে যাব নাকি আমি সভাতে যাব? অবশ্যই উত্তরটা কি আসবে, আমি সভাতে যাব। তার মানে কি এই যে পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। আর এই দেখো মাঝের পদ কোনটা, এটা হচ্ছে কি পূর্বপদ, এটা হচ্ছে কি পরপদ। তার মানে কি অবশ্যই এটা হচ্ছে মাঝের পদ, এটা হচ্ছে কি পদ পূর্বপদ, এটা হচ্ছে কি পরপদ। তাহলে কি এটা হচ্ছে কি মাঝের পদ বা মধ্যপদ, ঠিক আছে। তাহলে মাঝের পদটা কি পাচ্ছে, মাঝের পদটা এখানে লোপ পেয়েছে। মাঝের পদ কি সমস্ত পদের ভিতরে আছে, মানে মধ্যের পদটা অবশ্যই সমস্ত পদের ভিতরে, মাঝখানের পদটা নাই। তার মানে এটাই হচ্ছে কি মধ্যপদটা লোপ পেয়ে যে কর্মধারা সমাসটা গঠন করছে সেটাকে বলা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। কথা বুঝতে পেরেছো? সাহিত্য বিষয়ক সভা তার মানে কি সাহিত্য বিষয়ক সব, বিষয়কটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদটায় সমস্ত পদে কি পেয়েছে লোপ পেয়েছে, সমস্ত পদের ভিতরে মধ্যপদটা নাই, সেজন্য এটাকে কি বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলা হচ্ছে। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, তাহলে সমান সমান উত্তরটা কি হচ্ছে সিংহাসন, সিংহাসন। তাহলে দেখো এখন বিষয়টা হচ্ছে এই চিহ্নিত মাঝখানের পদটা কি পেয়েছে লোপ পেয়েছে, লোপ পেয়েই তো সমাসটা গঠন করেছে। তার মানে এটা হচ্ছে কি আমি সিংহাসন দেখলাম, তাহলে আমি কি সিংহ দেখলাম নাকি আমি একটা আসন দেখলাম? অবশ্যই আমি একটা আসন দেখেছি, ঠিক আছে না। তার মানে কি পরপদের অর্থটা প্রাধান্য পেয়েছে, মাঝখানের পদটা লোপ পেয়েছে, তার মানে সেটা কি হবে মধ্যপদলোপী কর্মধারায় হবে। ওকে, তাহলে আমরা মধ্যপদলোপী কর্মধারাটা কি দেখে শিখলাম, ব্যাস বাক্য দেখে দেখে মধ্যপদলোপী কর্মধারাটা শিখলাম। কিন্তু বিষয় হচ্ছে ভাইয়া আমরা এখন কি করব, শুধুমাত্র সমস্ত পদ দেখে শিখবো যে মধ্যপদলোপী কর্মধারাটা কিভাবে হবে। এবার শুধুমাত্র সমস্ত পদ, অর্থাৎ আমরা এই সিংহাসন দেখে কিভাবে চিনবো অথবা সাহিত্য সভা এটা দেখে কিভাবে চিনবো যে এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে, এটা শুধু একটু স্ক্রিনশট দিয়ে নাও, সেটা দেবো টেকনিকের জন্য। ওকে, লাইভের সংখ্যা খুবই কম, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দাও, বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দাও। ওকে, আমি কি বললাম যে এখন আমরা চিনবো কিভাবে যে এটা মধ্যপদলোপী কর্মধারায় সমাস হবে, এখন এটাই আমরা কিভাবে চিনবো। ওকে, তাহলে দেখো চেনার যে বুদ্ধিটা, এটা হচ্ছে কি পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ পরপদ। ওকে, আর এটা হচ্ছে সমাস, একটু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে কি মধ্যপদ, এটা হচ্ছে পরপদ। তো একটা জিনিস মনে রাখবা যে পূর্বপদ এবং পরপদ উভয় পদে কি হবে, উভয় পদে হবে বিশেষ্য, উভয় পদে কি হবে বিশেষ্য হবে, পূর্বপদ এবং পরপদ অর্থাৎ কি হবে নাউন হবে, নাউন। আর মধ্যপদটা কি হবে লোপ পাবে, মানে উঠে যাবে। তাহলে দেখো এবার আমরা সহজে কিন্তু সমাজটা শিখে ফেলতে পারবো, মানে মধ্যপদলোপী সমাজ দেখা মাত্রই আমরা চিনতে পারবো যে কিভাবে মধ্যপদলোপী, কোনটা মধ্যপদলোপী হচ্ছে। পূর্বপদ এবং পরপদ উভয় পদে কি হবে বিশেষ হবে। তার মানে আমরা দুটো উদাহরণ দিয়েছি না, দুটো উদাহরণ দেখি। বললাম কি সাহিত্য, সাহিত্য কোন পদ ভাই,
সহজ ভাষায় সাহিত্য ছিল, এটাতে কি ছিল সভা ছিল, তাই না? তাহলে দেখো সাহিত্য কি বিশেষ্য পদ নাউন, সভা কি অবশ্যই এটা নাউন, ঠিক আছে না, মানে অবশ্যই এটা হচ্ছে বিশেষ্য পদ, ঠিক আছে, সমষ্টিবাচক বিশেষ্য পদ সভা। তার মানে যেহেতু উভয় পদই হচ্ছে বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, তার মানে সমাসটা কি হবে মধ্যপদলোপী কর্মধারায় হবে। আর মাঝের পদটা কি পাবে লোপ পেয়ে যাচ্ছে মাঝের পদটা, কারণ মাঝের পদে কি ছিল, মাঝের পদে ছিল বিষয়ক, তাহলে বিষয়ক শব্দটা লোপ পেয়ে যাচ্ছে, এই বিষয়ক শব্দটা লোপ পেয়ে যাচ্ছে, তার দিয়ে গঠন কি হয়েছে, হয়েছে কি সাহিত্য সভা, সাহিত্য সভা। ধরো তারপরে কি বললাম, তারপরে বললাম সিংহাসন, এই তো সিংহাসন, তাহলে সিংহাসনের ভিতরে কি ছিল সিংহ ছিল, তাহলে সিংহটা কি বিশেষ্য পদ, কোনো সন্দেহ যদি না থাকে। তারপরে আসন, আসনটা কি বিশেষ্য পদ, তাহলে কি উভয় পদই যেহেতু বিশেষ্য, তার মানে সমাসটা কি হবে, সমাসটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ব্যাস বাক্যটা কি ছিল চিহ্নিত, এই চিহ্নিত এতটুকু কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র যে মাঝখানের যে পদটাই পড়তে তোমাদেরকে মনে রাখতে হচ্ছে। তার মানে দেখো পূর্বপদ বিশেষ্য পরপদ বিশেষ্য, আমাদের তো অ্যাডমিশনের জন্য যেটা লাগবে কি লাগবে, সমস্ত পদ দেওয়া থাকবে, ওটা থেকে আমাদেরকে সমাসটা চিনতে হবে। সমস্ত পদের সিংহাসন কোন সমাস, তাহলে কি সিংহটা হচ্ছে বিশেষ্য পদ, আসনটা হচ্ছে বিশেষ্য পদ, ভাবার কিছু নাই, উভয় পদই যেহেতু বিশেষ্য, আর মানে সমাসটা হবে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারা বলা হচ্ছে স্মৃতিশোধ, বলা হলো কি স্মৃতিশোধ, তাহলে স্মৃতিটা কোন পদ, অবশ্যই নিঃসন্দেহে নাউন বিশেষ্য পদ, শোধটা কোন পদ, অবশ্যই হচ্ছে বিশেষ্য পদ, তাহলে যেহেতু উভয় পদে বিশেষ্য, সমাসটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে মাঝখানে পদটা কি ছিল স্মৃতি রক্ষার্থে, স্মৃতি রক্ষার্থে শোধ, সেটাই হচ্ছে কি স্মৃতিশোধ। দেখো পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে না, বলা হলো কি আমি স্মৃতিশোধ দেখতে গেলাম, তাহলে আমি কি স্মৃতি দেখতে গিয়েছি নাকি আমি শোধ দেখতে গিয়েছি, অবশ্য উত্তরটা হচ্ছে আমি শোধ দেখতে গিয়েছি। ওকে, এখন ধরো বলা হচ্ছে ঘর জামাই, ঘর জামাই, কার কার ঘর জামাই থাকার শখ আছে, ঘর জামাই, ঠিক আছে, অর্থাৎ চিনতে পারছো কিনা? তাহলে অ্যাডমিশনের জন্য ওকে, কিন্তু একাডেমিকের জন্য তোমার কি লাগবে, একাডেমিকের জন্য ব্যাস বাক্য যেহেতু লাগবে, সেক্ষেত্রে এতটুকু জিনিসটা তোমাকে একটু বই থেকে ভাই পড়তে হবে, 8-10টা সমাস বই থেকে পড়তে হবে, 8-10টা লাইন একটু বইয়ের মুখস্থ রাখতে হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা কিছু করণীয় নাই তো। সালমান খান এভাবে আগে কেউ পড়ায়নি ভাই, আপনার ক্লাসগুলো অনেক উপকৃত হব। আমার আছে গার্লফ্রেন্ডের বাবা বড় লোকস, ওকে, তাহলে তুমি ঘরে জামাই থাকতে পারো। ওকে দেখো, তাহলে ঘর জামাই, ঘরটা কোন পদ, ঘরটা হচ্ছে বিশেষ্য পদ ঘর, তাহলে জামাইটা কোন পদ, অবশ্যই জামাইটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে দেখো উভয় পদই যেহেতু বিশেষ্য, তার মানে সমাসটা হবে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে ব্যাস বাক্যটা এটা কি ছিল, ঘরে আশ্রিত বা পালিত, ঘরে আশ্রিত বা পালিত যে জামাই তাকেই বলা হচ্ছে কি ঘর জামাই। প্রত্যেকটা কি এগুলা কি প্রত্যেকটাই কিন্তু লোপ পাই, তাই না, সেজন্য তো মধ্যপদলোপী হয়েছে, লোপ পাচ্ছে বলেই, ঠিক আছে, যেহেতু লোপ পাচ্ছে তার মানে এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন ধরো বলা হচ্ছে পলান্ন, পলান্ন, পলান্ন মানে কি পল, পুরো পদে কি পল, আর এটা হচ্ছে কি অন্ন, সমান সমান হচ্ছে কি পলান্ন, তাহলে পলটা কি বিশেষ্য পদ, অন্নটা হচ্ছে বিশেষ্য পদ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে পল মানে কি, পল যে বিশেষ্য পদ আমি বললাম, কেমন করে পল বিশেষ, ওকে, পল শব্দের অর্থ হচ্ছে মাংস, অর্থাৎ যে অন্নের ভিতরে, অর্থাৎ যে ভাতের ভিতরে মাংস থাকে সে ভাতটাকে তো বলি কি আমরা পোলান্ন, মানে পোলাও, যেটা পোলান্ন, তো ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে পল মানে হচ্ছে কি মাংস, ঠিক আছে, তাহলে কি পল মাংস বিশেষ্য পদ, অন্নটা বিশেষ্য পদ, তাহলে পল মিশ্রিত যে অন্ন তাকে আমরা কি বলি পলান্ন বলি। এখন এই পদটা কি পাই, এই পদটা লোপ পাই, সেজন্য বলা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো, এখন অনেকেই বলছো ভাইয়া মধ্যপদ বুঝতে পারছি না, এখন মধ্যপদ ভাই বুঝার কিছু নাই, এখন এ কয়টা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে ভাইয়া, কারণ বিষয়টা হচ্ছে এগুলো তো তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, তুমি যদি মুখস্থ না রাখো যে পলান্ন পল মিশ্রিত অন্ন, এখন বিষয়টা হচ্ছে পলান্ন পল মিশ্রিত অন্ন, ব্যাস বাক্য যদি মুখস্থ না রাখো তাহলে তুমি এই সমাসটা পারবা না, কারণ বিশেষত প্রত্যেকটাই মানে মধ্যপদলোপী নামে যেটা আছে, এরপরে আরেকটা কি আছে মানে বহুব্রীর ভিতরে আবার আছে মধ্যপদলোপী বহুব্রী, এই দুই মধ্যলোপীর জন্য তোমাকে ব্যাস বাক্যটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া অন্য কোনো সমাসের জন্য তোমাকে ব্যাস বাক্য মুখস্থ রাখার দরকার নাই, সেটা আমি তোমাকে টেকনিক দিয়ে শিখাই দেবো, এটা 100%। কিন্তু মধ্যপদলোপীর কি ক্ষেত্রে কি হচ্ছে, মধ্যপদলোপীর নিয়মিত কোনো ব্যাস বাক্য যেহেতু নাই, তার মানে এটার ক্ষেত্রে তোমাকে ব্যাস বাক্যটা মুখস্থ রাখতে হবে। আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি যে তুমি শুধুমাত্র সমস্ত পদ থেকে কিভাবে বুঝবা যে সেটা মধ্যপদলোপী হয়েছে, এটা আমি
আমি তোমাকে শেখানোর চেষ্টা করছি। কিন্তু তোমার একাডেমিকের জন্য ব্যাস বাক্য যেহেতু লিখতে হয়, সেক্ষেত্রে তোমাকে ব্যাস বাক্যটা অবশ্যই মুখস্থ রাখতেই হবে। তুমি শুধুমাত্র তুমি কি বললাম যে সমস্ত পদ থেকে কিভাবে বুঝবো মধ্য পদলোপী হচ্ছে, সেটা হচ্ছে কি দুই পদে যদি বিশেষ্য হয় তার মানে সেটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কিন্তু সেটা যদি ব্যাস বাক্য তোমাকে লিখতে দেওয়া হয় তাহলে তুমি পারবা না, তুমি যদি মুখস্থ না করো, মানে এই কয়েকটা জিনিস যদি মুখস্থ না থাকে। যে সাহিত্য সভা আমরা না দেখলাম সাহিত্য বিশেষ্য পদ, সভাটা বিশেষ্য পদ, তার মানে মধ্য পদলোপী কর্মধারয় হচ্ছে, তুমি চিনতে পেরে গেলা। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় মধ্য পদলোপী কর্মধারয় সাহিত্য সভার ব্যাস বাক্য কি, তুমি জানো না যে বিষয়ক শব্দ মাঝখানে লাগাইতে হয়, মানে কি সাহিত্য বিষয়ক যে সভা তাকেই বলা হয় কি মধ্য মানে সাহিত্য সভা। তুমি যদি এটা না জানো তাহলে তুমি ব্যাস বাক্য লিখতে পারবা না। সেক্ষেত্রে এই মধ্য পদলোপী কর্মধারয় সমাসে যে কয়টা ব্যাস বাক্য আছে সে কয়টা ভাইয়া তোমাকে একটু পড়তে হবে কষ্ট করে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই। কিন্তু সমাস চেনার ওয়ে আছে। অ্যাডমিশনের জন্য কি, অ্যাডমিশনে তুমি এত কিছু মনে করে যাবা কোনো দরকার নেই। অ্যাডমিশনের জন্য কি শুধুমাত্র দেখবা যে উভয় পদ যেহেতু বিশেষ্য তার মানে সমাসটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। এরপর কি শুরু করবেন? অ্যাডমিশনে কি ব্যাস বাক্য? না, অ্যাডমিশনে ব্যাস বাক্য লাগবে না। অ্যাডমিশন তোমার সমস্ত পদ দেওয়া থাকবে, সমস্ত পদ দিয়ে বলা থাকবে কি নিচের এই সমস্ত পদ দিয়ে বলতে সিংহাসন কোন সমাস, সমাসের নামগুলো থাকবে। ভাই এরপরে উচ্চারণের নিয়ম পড়াইন। ওকে, উচ্চারণের নিয়ম পড়াবো, নো প্রবলেম। উচ্চারণ তো আরও ইজি একটা বিষয়। ওকে, বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে দাও। মাত্র 350 এখন লাইভে আছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরের টপিকসে। ওকে, তাহলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হাত ঘড়ি কোন সমাস? হাত ঘড়ি কোন সমাস? হাত ঘড়ি লক্ষ্য করো, রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি বলেছিলাম? পূর্বপদটা অদৃশ্য হইতে হবে, পরপদটা দৃশ্য হইতে হবে, তাহলে রূপক কর্মধারয়। এটা একটা রুলস বলেছিলাম। আর একটা রুলস বলেছিলাম যদি দেহ শব্দ থাকে তাহলে উভয় পদ বিশেষ্য হবে। দেখো তো হাত ঘড়ি, হাতটা কি দেখা যায় নাকি দেখা যায় না? অবশ্যই দেখা যায়, ঘড়িটা দেখা যায়। তার মানে যেহেতু কোনোটাই অদৃশ্য না তার মানে এটা হবে না। আর বলেছিলাম কি যদি দেহ শব্দ থাকে তবে দৃশ্য হবে। এর ভিতরে কি কোনো দেহ শব্দ আছে? নাই। তাহলে কেন তুমি রূপক কর্মধারয় এটা বলছো? অবশ্যই রূপক কর্মধারয় না। দেখো হাত কি একটা বিশেষ্য পদ, ঘড়িটা কি একটা বিশেষ্য পদ, যেহেতু উভয় বিশেষ্য পদ তারপরে সমাসটা কি হবে? সমাসটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয়। হাতে পড়ার ঘড়ি, সেটা হচ্ছে ব্যাস বাক্যটা কি হবে? হাতে পড়ার ঘড়ি। হাতে পড়ার ঘড়ি সেটা হচ্ছে হাতে পড়ার ঘড়ি। হাতে পড়ার ঘড়ি সেটা হচ্ছে হাত ঘড়ি। ঠিক আছে? অনেকে মধ্য পদলোপী বলেছো, সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ রাইট, সঞ্জিত গোস্বামী, হাত বিশেষ্য এবং ঘড়ি বিশেষ্য মধ্য পদলোপী। ধন্যবাদ তোমাকে। ওকে, আজকে ক্লাসের শেয়ার খুবই কম, তোমরা ক্লাসেরটা শেয়ার দাও। ক্লাসটা শেয়ার দেওয়ার জিতে নাও, এই যে বনি ভাইয়ের পক্ষ থেকে ভোকাবুলারি যে বুকটা সেটি প্রচুর প্রচুর ক্লাস শেয়ার দাও এবং বন্ধুদেরকে মেনশন দাও এবং জিতে নাও একটি ভোকাবুলারি বুক। ওকে, আমরা ক্লাস শেষ করব, তার আগে ছোট একটা সমাস করব। ছোট একটা সমাস, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। খুব ছোট একটা সমাস, সেটা হচ্ছে কি সমাস করব? অব্যয়ভাব সমাস করব। অব্যয়ভাব সমাস। এখন অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পূর্বপদ, পরপদ, উভয় পদ নাকি কোনো পদই নয়? একটু উত্তর কমেন্ট করো। যেটার ক্ষেত্রে কি হবে? যেটার ক্ষেত্রে পূর্বপদের অর্থটা প্রাধান্য পাবে। মানে বলা হচ্ছে কি যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে অব্যয় বা উপসর্গ থাকে তাকে অব্যয়ভাব সমাস বলে।
যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে কি থাকে অব্যয় বা উপসর্গ থাকে, অব্যয় থাকতে পারে উপসর্গ, মানে বিষয়টা হচ্ছে দুইটাই একই বিষয়, আমরা যদি একটু জড়াই ফেলি তাই। কারণ বিষয়টা হচ্ছে অব্যয় কাকে বলা হয়, একটা যদি প্রশ্ন করা হয় ম্যাক্সিমাম উত্তর দিতে পারবেন, আমি জানি অব্যয় পদ কাকে বলা হয়, পদের ভিতরে শুধুমাত্র অব্যয় টাইপ। যদি বলা হয় বিশেষ্য পদ কাকে বলা হয়, তাহলে বলবে যে কোনো কিছুর নাম কি বিশেষ্য, ওকে রাইট। বিশেষণ কি দোষ গুণ অবস্থা, তারপরে কি আছে ক্রিয়া, কাজ করা হচ্ছে ক্রিয়া, সর্বনাম কি বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম। কিন্তু অব্যয় কাকে বলে সেটা যার কিন্তু কারো উত্তর পাওয়া যায় না, সবাই খালি বলে ও কিন্তু আর বরং সুতরাং এগুলো হচ্ছে অব্যয়। হ্যাঁ এইগুলো অব্যয়, কিন্তু অব্যয় কাকে বলে প্রশ্ন, এটার আর উত্তর কিন্তু পাওয়া যায় না। তাহলে কাকে বলা হচ্ছে, যা পরিবর্তন করা যায় না, অর্থাৎ যা অপরিবর্তনীয়, সেটাই হচ্ছে অব্যয়। কেমন করে পরিবর্তন বা অপরিবর্তনের কথা বলছি আমি, দেখো এখন তোমরা যে বলো যে ভাইয়া ও কিন্তু বরং আর, এগুলো হচ্ছে কি অব্যয়, ওকে মানলাম এগুলো অব্যয়। আমি অব্যয় সংজ্ঞাটা কি, যা পরিবর্তন করা যায় না তাকেই অব্যয় বলে, যা পরিবর্তন করা যায় না তাকে অব্যয় বলে। কিভাবে পরিবর্তন করা যায় না, দেখো এগুলা কি তুমি কি চাইলে পরিবর্তন করতে পারবা, ও কিন্তু বা বরং বা সুতরাং যেটা বলো, এদের কি কোনো এক বচন বা বহু বচন রূপ আছে, এক বচন বা বহু বচন রূপ আছে, নাই। এদের কি কোনো পুরুষবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দ আছে, পুরুষবাচক বা স্ত্রীবাচক শব্দ আছে এদের, নাই। তার মানে কি কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে, এক বচনে বা বহু বচনে পুরুষবাচক শব্দে বা স্ত্রীবাচক শব্দে কোনোভাবে পরিবর্তন করা যাচ্ছে না, অর্থাৎ যা পরিবর্তন করা যায় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় সেটাই হচ্ছে কি অব্যয়। আর আমি এখানে কি বলছি, অব্যয় বা উপসর্গ থাকে, উপসর্গও ঠিক ভাই একই জিনিস, উপসর্গের কিন্তু কোনো পরিবর্তন নাই, উপসর্গের কি নাই, অর্থ নাই, কোনো পরিবর্তন নাই, একে কিন্তু এক বচন বা বহু বচনে বা পুরুষবাচক শব্দ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা যায় না। সেজন্য এখন বিষয়টা হচ্ছে কি, উপসর্গ হচ্ছে এক জাতীয় কোন শব্দাংশ, উপসর্গগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে এক জাতীয় অব্যয় শব্দাংশ, কারণ যার পরিবর্তন নাই ওগুলোরও তো কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। কারণ কি ওর উপসর্গে কোনো অর্থ আছে, নাই, সেজন্য তো উপসর্গ শব্দের পূর্বে বসে, যেহেতু উপসর্গের অর্থ বাস্তবতা নাই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে, তাই না। কারণ কি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, সে বিভিন্ন অর্থের পূর্বে বসে বিভিন্ন রকম অর্থ দিতে পারে, মানে একই উপসর্গের বিভিন্ন অর্থের পূর্বে বসে বিভিন্ন রকম উপসর্গের অর্থটা সে দেয়, এটাই হচ্ছে উপসর্গের কাজ। ওকে, তাহলে এবার আমরা উদাহরণে যাব। যেহেতু আমরা কি বললাম যে অব্যয় বা উপসর্গ বসতেছে, তার মানে অবশ্যই কি এটার কোনো নিজস্ব নির্দিষ্ট কোনো ব্যাস বাক্য এটার হবে না, যে উপসর্গের যে অর্থ সে অর্থ অনুযায়ী ব্যাস বাক্য হবে, যে উপসর্গের যে অর্থ সেই অর্থ অনুযায়ী কি হবে, ব্যাস বাক্য হবে। ধরো বলা হচ্ছে উপকূল, উপকূল, পূর্বপদে কি আছে উপ, পরপদে কি আছে কুল আছে। ধরে নাও এটা একটা নদী ভাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নদী। এখন নদীর এই যে শেষ যে প্রান্ত এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, কুল বলা হচ্ছে, মানে নদীর তীর যেটা, এটা হচ্ছে কি নদীর শেষ প্রান্ত হচ্ছে কি কুল। তাহলে কুলের পাশে যে জায়গা, ধরো যে কুলের পাশে এই জায়গাটাতে কি বলবো আমরা, এই জায়গাটার নাম কি, এই জায়গাটা হচ্ছে উপকূল। কুলের কাছে যে জায়গাটা, সে জায়গাটা কি বলা হচ্ছে উপকূল। আর কুলের যেটা একদম মানে যেটা নদীর হচ্ছে শেষ, সেটা হচ্ছে কি কুল। আর কুলের কাছে জায়গাটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা উপকূল। ঠিক বিষয়টা হচ্ছে এমন, উপকূল মানে কি বুঝতে পারছি আমরা, কুলের কাছে, কুলের সমীপে, অথবা কি কাছে, অথবা কি নিকটে, ঠিক আছে। তাহলে উপকূল মানে কি বোঝা হচ্ছে, কুলের কাছাকাছি যে জায়গা অথবা কুলের নিকটে যে জায়গা বা সমীপে, তিনটাই একই অর্থ এটা, ঠিক আছে। তাহলে উপকূল মানে কি বুঝলাম, যে কুলের সমীপে, কুলের কাছে, অথবা হচ্ছে কুলের নিকটে। এখন ধরো উপকূল না বলে, এখন ধরো বললাম আমি কি উপগ্রহ, উপগ্রহ। এখন তাহলে কি হবে, গ্রহের কাছে, বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। উপকূল মানে কি বলেছে, কুলের কাছে বা কুলের নিকটে, এখন বা কুলের সমীপে। তাহলে উপগ্রহ মানে কি, দেখলে সবাই বুঝতে মনে হচ্ছে যে উপগ্রহ কি হবে, তাহলে গ্রহের কাছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এটা ধরো যে গ্রহ, এটা হচ্ছে গ্রহ, তাহলে উপগ্রহটা কেমন হবে, গ্রহের থেকে কি বড় হবে উপগ্রহ, নাকি গ্রহের থেকে ছোট হবে? অবশ্যই উপগ্রহ মানে কি গ্রহের থেকে ছোট হইতে হবে। এটা যদি গ্রহ হয় তাহলে এটা কি হবে, এটা হবে উপগ্রহ। তার মানে গ্রহের যেটা ছোট সেটাই হচ্ছে কি উপগ্রহ। তার মানে উপগ্রহ মানে কি আমরা বলতে পারি ক্ষুদ্র গ্রহ। উপগ্রহ মানে হচ্ছে কি ক্ষুদ্র গ্রহ। এখন ধরো বলা হচ্ছে উপশহর, এখন ধরো বলা হচ্ছে উপশহর, তাহলে এখন ধর কি দিবা, উপশহর মানে কি শহরের কাছে নাকি ক্ষুদ্র শহর? বিষয়টা হচ্ছে এমন কিছু না। উপশহর ধরো যে এখন আমরা আছি রাজশাহী শহরে, এখন রাজশাহী শহরের মতন আর একটা যে শহরটা, মানে বিষয়টা হচ্ছে কি রাজশাহীর মতোই আর একটা বিষয়টা শহর, যেটা মানে বেশি বড় না ছোট আর কি, সেটাকে কি বলা হচ্ছে শহরের সদৃশ।
মানে শহরের মতো যেটা সেটা হচ্ছে কি উপশহর, শহরের সদৃশ মানে শহরের মতোই দেখতে যেটা সেটা হচ্ছে উপশহর। মানে ধরো রাজশাহীর কোনো কাছের একটা জায়গা, যে বিশাল একটা বাজার আছে, যে বাজারটা দেখে একদম শহরের মতো মনে হয়, সেটাই হচ্ছে কি উপশহর। এখন বিষয়টা বলতে পারো ভাই তাহলে এগুলো কিভাবে অব্যয়ভাব সমাস হচ্ছে। এখন প্রশ্ন দেখো, এখানে তিনটার অর্থ কি, তিনটার অর্থ হচ্ছে উপ, যেটা একটা উপসর্গ, ঠিক আছে, বা অব্যয়, যেটা তুমি বলো না কেন, এই উপ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অর্থ দিচ্ছে। কারণ দেখো উপকূল বলতে আমরা কি প্রধানত কুলকে বুঝি, কুলকে তো বুঝি না, কুলের কাছাকাছি যে জায়গাটা সেটাকে বুঝি। মানে এই কুলের কাছাকাছি যে জায়গাটা সেটা কে অর্থ দিলে উপ অর্থটা কিন্তু দিচ্ছে। উপর অর্থকে এখানে কুলের কাছে, মানে কাছেটা হচ্ছে উপর অর্থ। মানে কি পরপদের অর্থ প্রাধান্য পেলো নাকি পুরোপদের? অবশ্যই পুরোপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, কারণ উপর অর্থটা প্রাধান্য পাচ্ছে। এখানে এসে দেখো উপ আবার কি অর্থ দিচ্ছে, এখানে উপ এসে অর্থ দিচ্ছে কি ক্ষুদ্র অর্থ দিচ্ছে। তাহলে গ্রহ বলতে কি আমরা মেন গ্রহটাকে বুঝি নাকি গ্রহের যেটা ছোট গ্রহ সেটাকে বুঝি? অবশ্যই ক্ষুদ্র গ্রহটাকে বলি আমরা উপগ্রহ। তার মানে কি এখানে উপর অর্থটা প্রাধান্য পাচ্ছে উপশহর। তাহলে কি যেটা শহর সেটাকে আমরা কি উপশহর বলছি? অবশ্যই না। তাহলে এখানে উপর অর্থটা প্রাধান্য পাচ্ছে শহরের সদৃশ যেটা, কারণ কি এখানে উপরটা অর্থ দিচ্ছে কি সদৃশ, এখানে উপ কি অর্থ দিচ্ছে ক্ষুদ্র, এখানে উপ কি অর্থ দিচ্ছে সমীপে বা কাছে বা নিকটে অর্থ দিচ্ছে। তাহলে দেখো কারণ কি উপসর্গের তো ভাই কাজই এটা, উপসর্গের তো নিজস্ব কোনো অর্থ নাই, সে বিভিন্ন অর্থের পূর্বে বসে বিভিন্ন রকম অর্থ দেয়, এটাই হচ্ছে উপসর্গের কাজ। সেজন্য তো বলা হয় উপসর্গে কি নাই, অর্থ বাস্তবতা নাই, কিন্তু উপসর্গে কি আছে, অর্থ দ্বৈতগতা আছে। উপসর্গের অর্থ বাস্তবতা নাই কিন্তু অর্থ দ্বৈতগতা আছে। এজন্য কিন্তু উপসর্গ বিভিন্ন শব্দের পূর্বে বসে বিভিন্ন রকম অর্থটা দিয়েছে, আর যে অর্থটা দিয়েছে সেই অর্থটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। সেজন্য কি পূর্বপদে অলওয়েজ প্রাধান্য পাচ্ছে, পরপদ প্রাধান্য পাচ্ছে না। ধরো যে বলা হচ্ছে, কারণ একটা জিনিস তোমাকে মনে রাখতে, উপসর্গ কিন্তু কি হচ্ছে, যেমন ধরো যে আমি এখন এখানে ক্লাস নিচ্ছি, আমি কি টিচার, কিন্তু আমি যখন একটা বাজারের জিনিস কিনতে যাচ্ছি, একটা দোকানে জিনিস কিনতে যাচ্ছি, তখন কি আমি ওই দোকানের টিচার? কখনোই কিন্তু নয়। দোকানে কি আমি একটা ক্রেতা। আমি যখন আবার ধরো যে এখান থেকে আমি যখন ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছি, তখন কি আমি কিন্তু ভার্সিটি কি ওখানকার একটা স্টুডেন্ট। তাহলে দেখো আমি মানুষ একটাই, কিন্তু অবস্থানগত ভেদে আমার তিন রকমভাবে কিন্তু পরিচয় হচ্ছে। এখন টিচার, একসময় হচ্ছে ধরো ক্রেতা, একসময় হচ্ছে স্টুডেন্ট, এটাই তো স্বাভাবিক। বাসে উঠলে ধরো একটা প্যাসেঞ্জার, বিষয়টা হচ্ছে এমন। ঠিক বিষয়টা উপসর্গেরও ঠিক বিষয়টাই, অর্থ বাস্তবতা না অর্থ দ্বৈতগতা, বিভিন্ন শব্দের পূর্ববর্ষে বিভিন্ন রকম অর্থ দিবে, এটাই হচ্ছে এর কাজ। ধরো বলা হচ্ছে নীর একটা উপসর্গ, যেমন বলা হলো নির্জল। তাহলে নির্জল মানে কি জলের অভাব নাকি জলের অভাব না থাকা, কোনটা? নির্জল মানে কি অবশ্যই জল নাই, তার মানে কি এটা হচ্ছে কি জলের অভাব। তাহলে কি নীর এখানে কি অর্থ দিচ্ছে, নীর কিন্তু উপসর্গ, এখানে কি অর্থ দিচ্ছে, অভাব অর্থ দিচ্ছে। তার মানে তো জলের অর্থটা প্রাধান্য পায়নি, নীরের অর্থটা প্রাধান্য পাচ্ছে। তার মানে এটা হচ্ছে কি অব্যয়ভাব সমাস। ধরো বলা হচ্ছে নিরামিষ, তাহলে কি আমিষ থাকলে নিরামিষ হয় নাকি আমিষের অভাব হলে নিরামিষ হয়? তার মানে কি আমিষের অভাব, আমিষের অভাব। তার মানে যেটা উপসর্গ থাকবে সেই উপসর্গের অর্থটা লিখলে সেটা ব্যাস বাক্য কমপ্লিট। এটা দেখে দেখে শেখা যাবে, যদিও অব্যয়ভাব সমাজটা খুব একটা গুরুত্বপূর্ণ বা হেডেক কোনো বিষয় আমাদের জন্য নয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। একটু বই থেকে একটু উদাহরণগুলো দেখ। এখন দেখো একটু শেষ করে দিব, তার আগে যেহেতু প্রশ্নটা করলে অর্থ বাস্তবতা নেই, অর্থ দ্বৈতগতা আছে, আমি কি বললাম উপসর্গের কি নাই, অর্থ বাস্তবতা নাই কিন্তু অর্থ দ্বৈতগতা আছে। এখন একটা জিনিস বললাম, ধরো যে হার, দেখো হারের কি কোনো অর্থ আছে নাকি নাই? অবশ্যই অর্থ আছে। হারের অর্থ দুইটা। কেমন অর্থ দুইটা? হার মানে কি গলার, মেয়েরা ভাবে কি গলার হার, ছেলেরা কি খেলায় যেহেতু হার জিতের বিষয় মানে হারের অর্থ দুইটা। কিন্তু হারের পূর্বে যখন আমি প্রো লাগাচ্ছি সমান কি হয়ে যাচ্ছে, প্রহার হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এই হারের সাথে কি প্রহারের কোনো সম্পর্ক আছে? কখনোই কিন্তু সম্পর্ক নাই। ধরো যে আমি লাগাইলাম কি তাহলে কি হয়ে যাচ্ছে, আহার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি লাগাইলাম, আচ্ছা ওকে, আহার বা প্রহার যেটাই বলো না কেন, বা উপ লাগাইলাম, উপ লাগাইলে কি হবে, উপ লাগাইলে হয়ে যাচ্ছে উপহার। তাহলে দেখো উপহারের সাথে হারের কোনো সম্পর্ক আছে? নাই। এগুলা কি, এগুলা হচ্ছে কি, এগুলা প্রত্যেকটা হচ্ছে কি উপসর্গ, যেটা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করেছে। এজন্য বলা হচ্ছে উপসর্গের অর্থ বাস্তবতা নেই, অর্থ দ্বৈতগতা আছে। কারণ কি অর্থ বাস্তবতা বলতে কি বোঝায়? অর্থ বাস্তবতা মানে হচ্ছে নিজের স্বাধীন অর্থ থাকা, নিজের স্বাধীন অর্থ থাকার। অর্থ দ্বৈতগতা মানে কি অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা। অর্থ বাস্তবতা মানে নিজের স্বাধীন অর্থ থাকা, নিজের স্বাধীন অর্থ থাকা, নিজের স্বাধীন অর্থ থাকা, এটা হচ্ছে অর্থ বাস্তবতা মানে, অর্থ বাস্তবতা। আর অর্থ দ্বৈতগতা মানে কি অন্যের অর্থকে প্রভাবিত করা, অন্যের অর্থকে প্রভাবিত করা, প্রভাবিত করা, এটা হচ্ছে কি অর্থ দ্বৈতগতা, অর্থ দ্বৈতগতা। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, দেখো উপসর্গ কি করছে,
উপসর্গের ক্ষেত্রে বিষয়টা কি, উপসর্গের অর্থ বাস্তবতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। মানে কি বিষয়টা হচ্ছে যারা 2000 এইচএসসি 2023 পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটা উপসর্গ থেকে আসার সম্ভাবনাটা বেশি, যে উপসর্গের অর্থ বাস্তবতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। তাহলে একটা জিনিস দেখো, নিজের স্বাধীন অর্থ থাকা মানে কি অর্থ বাস্তবতা। তাহলে উপসর্গের কি নিজের কোনো স্বাধীন অর্থ আছে? এই যে উপর কি অর্থটা আছে, কোনো সময় অর্থ নাই, বিভিন্ন শব্দের পূর্বে বসে বিভিন্ন অর্থ হয়ে যাচ্ছে না, ঠিক এটা হচ্ছে মানে উপর যে নির্দিষ্ট অর্থটা সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এটা কি একটা হাড়ের পূর্বে বসে বিভিন্ন একটা অর্থ হয়ে যাচ্ছে, যখন হাড়ের পূর্বে যখন প্রবাহ হচ্ছে যেমন প্রহার হচ্ছে, হাড়ের পূর্বে যেমন উপহার হচ্ছে উপহার হচ্ছে, হাড়ের পূর্বে যখন আবার হচ্ছে আহার হয়ে যাচ্ছে। মানে কি বিভিন্ন শব্দের সময় বিভিন্ন অর্থটা সে দিচ্ছে, মানে কি নিজের স্বাধীন অর্থ নাই কিন্তু অন্যের অর্থকে প্রভাবিত করতে পারে। কিভাবে অন্যের অর্থকে প্রভাবিত করতে পারে? এই দেখো হাড় একটা অর্থবোধক শব্দ, যার পূর্বে উপসর্গ বসার পরে কি হাড়ের অর্থটাকে আর আছে এর ভিতরে নাই, কিন্তু হাড়ের অর্থ প্রভাবিত করে হাড়ের অর্থটাকে কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। এটাই হচ্ছে কি উপসর্গের কাজ। উপসর্গ বলতে কি বোঝাচ্ছে, উপসর্গের অর্থ বাস্তবতা নাই, অর্থ দ্যোতকতা আছে। মানে কি নিজের স্বাধীন অর্থ নাই কিন্তু অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা সে রাখে, মানে অন্যের অর্থকে চেঞ্জ করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে অর্থ দ্যোতকতা। আশা করি সবাই ক্লিয়ার, আর কোনো প্রশ্ন থাকার কথা। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, সবাই ভালো থেকো, টাটা।